হ্যালো ভাই সব, আমি সৌরভ। বর্তমানে আরআরবি গ্রুপ ডি পরীক্ষাতে জিএস সেকশনের যে কেমিস্ট্রি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, বিশেষত তোমার বোধমূলক প্রশ্ন আসছে বেশিরভাগ। তো এই বোধমূলক প্রশ্নগুলোকে সমাধানের জন্য যে বেসিক কনসেপ্ট দরকার, সেগুলোকে এই ভিডিওতে এই 100টি প্রশ্ন লাইন ধরে ধরে আলোচনার মাধ্যমে উইথ কনসেপ্ট আমরা আলোচনা করব। অতএব ভিডিওটাকে কোনরূপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, ভালোভাবে বোঝো এবং চ্যানেলটাকে চারিদিকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীকালে এই ধরনের অতি গুরুত্বপূর্ণ তোমার কনসেপচুয়াল ভিডিও আনতে আমার মনে আরো বেশি উৎসাহ জাগবে। তো চলো, বেশি কিছু না বলে আমরা আমাদের মূল বিষয়বস্তুতেই চলে যাই। দেখো, এখানে লেখা আছে কোনটি একটি শক্তিশালী অ্যাসিড। এখানে তোমার অ্যাসিডিক অ্যাসিড হবে, না কার্বনিক অ্যাসিড হবে, না হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, না সাইট্রিক অ্যাসিড হবে। তো কোন অ্যাসিড কতটা শক্তিশালী সেটা বুঝতে গেলে কনসেপ্ট দরকার, যে কিভাবে বুঝবো যে কোন অ্যাসিড কতটা শক্তিশালী। তো দেখো, কোন অ্যাসিড কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে সেই অ্যাসিডের অণুগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে কি পরিমাণ H3O+, যেটাকে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলবো, বা H+ আয়ন কিন্তু উৎপন্ন করতে পারে। কিভাবে? সবথেকে বেশি সংখ্যক কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে সবথেকে বেশি সংখ্যক তোমার H3O+, আর যেটাকে আমরা বলবো হাইড্রোনিয়াম আয়ন। এই যে H3O+, ঠিক আছে, মানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে। তাত্ত্বিকভাবে দেখতে গেলে সাধারণত H+ আয়ন উৎপন্ন করতে পারে। সেই অ্যাসিডটা কিন্তু ততটাই শক্তিশালী। এটা দেখে কিন্তু আমরা বুঝবো। যেমন ধরে নাও, এক্ষেত্রে একটা অ্যাসিড নিয়ে নিই, HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে আমরা জলীয় দ্রবণে ভেঙে দিই। জলীয় দ্রবণে যদি আমরা ভেঙে দিই, তাহলে এক্ষেত্রে কি হবে বলতো? কি উৎপন্ন করছে? তোমার হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করছে, প্লাস Cl- আয়ন উৎপন্ন করছে, ঋণাত্মক পরিমাণ উৎপন্ন করছে। তো একটা জিনিস এখানে দেখে নাও, এখানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সম্পূর্ণভাবে আয়নিত হয়ে তোমার H3O+ আয়ন উৎপন্ন করেছে, প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করেছে, বা এই যে হাইড্রোনিয়াম আয়ন তোমার উৎপন্ন করেছে। এটি একটি শক্তিশালী অ্যাসিড, কিন্তু আমাদেরকে এর তুলনা অন্য অ্যাসিডের সাথে করতে হবে। ধরে নাও, এক্ষেত্রে আমি একটাই অ্যাসিড নিয়ে নিচ্ছি, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার কি হবে বলতো? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে তোমার, এটি কিন্তু একটি দুর্বল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায়। কিভাবে? কারণ জলে এর অল্প সংখ্যক অংশ কিন্তু আয়নিত হয়, ঠিক আছে, আর অধিকাংশ অণু কিন্তু এই CH3COOH অবস্থাতেই থাকে। নিচে বিক্রিয়াটাকে দেখো, CH3COOH, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিডকে তুমি যখন জলে দিয়ে দেবে, তখন তোমার কি হবে? তোমার এইদিকে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে, প্লাস তোমার CH3, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার অ্যাসিটেট আয়ন, এটাকে বলা হয়। তো এক্ষেত্রে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তুলনা করে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ অংশ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এই হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ বেশি পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করেছে। কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখো, জলীয় দ্রবণে আয়নিত হয়ে কম সংখ্যক H3O+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। আর বেশিরভাগটাই তোমার কিন্তু এখানে অ্যাসিটেট আয়ন হিসেবে প্রদর্শিত হয়। আর কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রেও তুমি দেখো, কার্বনিক অ্যাসিড যদি তুমি ধরো, তাহলে H2CO3 যেটা আছে তোমার, এটিও কিন্তু তোমার অত্যন্ত দুর্বল হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায়, কিন্তু তোমার আয়নায়ন ক্ষমতা প্রচুর কম। আর সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও এটিও দুর্বল অ্যাসিড, কারণ HCl এর মতো সম্পূর্ণ কিন্তু এটা আয়নিত হয় না, ঠিক আছে। এখানে স্ট্রং অ্যাসিড হিসেবে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের কোনটি একটি শক্তিশালী ক্ষার যদি বলি, তাহলে আমরা অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম যে H3O+ আয়ন উৎপন্ন করতে পারে যে অ্যাসিড, সে তত বেশি শক্তিশালী। ক্ষারের ক্ষেত্রে কিন্তু হবে OH- আয়ন, হাইড্রোনিয়াম আয়নের জায়গায়। অতএব বলা যায় যে, যে ক্ষার জলীয় দ্রবণে যত সংখ্যক বেশি পরিমাণে অণু আয়নিত হয়ে তোমার OH- উৎপন্ন করে, যেটাকে বলি আমরা হাইড্রোক্সাইড আয়ন। এই হাইড্রোক্সাইড আয়ন যে ক্ষার যত বেশি পরিমাণ উৎপন্ন করতে পারবে, সেই ক্ষারটা যতটা পরিমাণ শক্তিশালী, সেটা কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পেরে যাব। এক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে তোমরা ধরে নাও, এক্ষেত্রে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকেই কিন্তু নিচ্ছি, ঠিক আছে, সরি, NH4
প্লাস প্লাস ও এইচ মাইনাস। ঠিক আছে, এটা তো উৎপন্ন হবে, কিন্তু এখানে একটা ব্যাপার দেখো, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিই NaOH, তাহলে এটা কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হলে, এটা কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত হলে যে পরিমাণ যে পরিমাণ তোমার OH মাইনাস আয়ন অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতে পারবে, তা কিন্তু এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় অনেক বেশি। অতএব আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বেশি শক্তিশালী। অতএব এখানে তোমার উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। বাকি অপশনগুলো কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম না, তবুও কিন্তু একটা র্যাঙ্কিং আমি এখানে করে দিচ্ছি, যাতে কোনো রকমের গরমিল না হয় কনসেপ্টের। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সব থেকে শক্তিশালী, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর সর্বশেষে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এল। ঠিক আছে, 3। হ্যাঁ, তো এটা কিন্তু দেখে নিও, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। লিটমাসের বেগুনি দ্রবণ, মনে রাখবে কি বলতো, দ্রবণ কথাটা এক্ষেত্রে মনে রাখবে, আর লিটমাস পেপারের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা রকম হবে। তো লিটমাসের বেগুনি দ্রবণ অ্যাসিডে কি রং ধারণ করে? তো এক্ষেত্রে দেখে নাও তো, লিটমাসের বেগুনি দ্রবণ যদি তুমি অ্যাসিড দাও, তাহলে দ্রবণ কি ধরনের রং হবে? অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু লাল হবে, এটা মনে রাখো। দেখো এই 4 নম্বরে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে বর্ণহীন। কারণ দেখো, যদি তোমার নীল লিটমাস পেপারকে ক্ষারীয় দ্রবণে দিয়ে দিলে সেটা নিরপেক্ষ হবে, ঠিক আছে, নীল রঙই থাকবে। আর কারণ কি বলতো, ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে কিন্তু নীল করে, এটা মনে রাখবে। আর নীল লিটমাসকে কিন্তু কোনো রকম পরিবর্তন করে না। ঠিক আছে, লাল লিটমাসকে নীল করে, আর নীল লিটমাসের কোনোরূপ পরিবর্তন হয় না। এক্ষেত্রে এটা কনসেপ্ট আমি লিখে দিচ্ছি, দেখো। অ্যাসিডকে যদি তুমি ব্লু লিটমাসে দিয়ে দিও, লিটমাস ব্লু লিটমাসে দিয়ে দিও, তাহলে সেক্ষেত্রে রংটা কি হবে? রেড হবে। ঠিক আছে, লাল হয়ে যাবে। আর যদি তুমি এই তুমি যদি বেসে দিয়ে দিও, বেসে তুমি যদি রেড লিটমাস দিয়ে দিও, তাহলে সেক্ষেত্রে তোমার লিটমাসের রং তোমার ব্লু হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখো। ঠিক আছে, পিএইচ এর মান 7 হলে দ্রবণটি কি হবে? দেখো এক্ষেত্রে একটা স্কেল আছে অ্যাসিডের ও ক্ষারের তীব্রতা মাপার জন্য। ঠিক আছে, তো এর মধ্যমান হচ্ছে তোমার 7। ঠিক আছে, তুমি এদিকে যত আসবে তত তত এদিকে তোমার ক্ষারত্ব বাড়তে থাকবে। আর যদি তুমি 7-এর এই দিকে এসো, তাহলে সেক্ষেত্রে তোমার অম্লত্ব কিন্তু বাড়তে থাকবে। হুম, তো বলা আছে যে পিএইচ এর মান 7 হলে দ্রবণটি কি হবে? তো দ্রবণটি তোমার না ক্ষার হবে না অ্যাসিড হবে, সেটা তোমার কি হয়ে যাবে বলো তো? তোমার নিরপেক্ষ হয়ে যাবে। সঠিক উত্তর এটা। নিচের কোনটি একটি প্রাকৃতিক নির্দেশক? দেখো, প্রাকৃতিক নির্দেশক জানতে হলে আমাদেরকে জানতে হবে যে প্রাকৃতিক নির্দেশক কাকে বলে। প্রাকৃতিক নির্দেশক হলো তোমার প্রকৃতি থেকে পাওয়া এমন পদার্থ যা অ্যাসিড ও ক্ষারের উপস্থিতিতে রং পরিবর্তন করে এবং তাদের প্রকৃতি বোঝাতে সাহায্য করে যে সেটা ক্ষার না অ্যাসিড, তাকে প্রাকৃতিক নির্দেশক বলা হয়। এখানে এখানে প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ হলো তোমার হলুদ, ঠিক আছে, টিউমেরিক। তাছাড়াও তোমার লিটমাস কিন্তু এটা প্রাকৃতিক নির্দেশক, কারণ প্রকৃতিগত উপাদান থেকে আমরা লিটমাস পাই। লাইকেন মানে বলছি যে লাইকেন থেকে পাই, ঠিক আছে, যা অ্যাসিডে কিন্তু লাল রং ধারণ করে আর ক্ষারে নীল রং ধারণ করে। এখানে প্রাকৃতিক নির্দেশক হচ্ছে তোমার হলুদ, টিউমেরিক। ঠিক আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটর, যা কিন্তু তোমার সাধারণ লিটমাস কাগজের মতো কেবল অ্যাসিড বা ক্ষার নির্দেশ করে না, বরং নির্দিষ্ট পিএইচ এর মানটাকেও কিন্তু এখানে বলে দেয়। তো এখানে আমাদের জানার বিষয় হচ্ছে যে কোনটি প্রাকৃতিক নির্দেশ, সেটা হলো তোমার হলুদ। চলো নেক্সট। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এখানে তোমার সঠিক উত্তর হবে জল এবং লবণ। বিক্রিয়াটা তোমাকে আমি করে দেখিয়ে দিচ্ছি। HCl বা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষার নিয়ে নাও। ঠিক আছে, শক্তিশালী অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষার নিলে তোমার এক্ষেত্রে কি উৎপন্ন হবে? এদিকে তুমি নিয়ে নাও সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই যে লবণ, লবণের সাথে তোমার ব্যালেন্স। ঠিক আছে, এই যে H2O জল। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হলো বলো তো? এই যে তোমার লবণ উৎপন্ন হলো,
আর জল উৎপন্ন হলো। তো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ তোমার উৎপন্ন হয়। নিচের কোন লবণটি সাধারণ লবণ? ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে যে সাধারণ লবণ কি জিনিস। যেটা আমরা প্রধানত দৈনন্দিন জীবনে খাদ্য লবণ হিসেবে ব্যবহার করে থাকি সেটা সাধারণ লবণ। ওটাকে সাধারণ কমন কথাটাই ওই জন্য ইউজ করেছি এখানে। তো আমরা সবাই জানি সাধারণ লবণের সংকেত হলো তোমার সোডিয়াম ক্লোরাইড। এত সোজা আসবে না, তবু জেনে রাখো। নেক্সট, বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? তো বেকিং সোডার রাসায়নিক সংকেত হলো তোমার এদিকে তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যার সংকেত হলো এটা। এটা কি বলতো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মনে রাখবে, ঠিক আছে। ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত তোমার এক্ষেত্রে হয়ে গেছে যে Na2CO3 10H2O, অর্থাৎ এটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট। কি বলছে? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটা কিন্তু মনে রাখো, এটা হলো এর সংকেত, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেট আর তোমার হাফ অণু জল, মনে রাখবে এটা, ঠিক আছে। ক্যালসিয়াম সালফেট হাফ অণু জল, এটার নাম হলো তোমার প্লাস্টার অফ প্যারিস। নেক্সট চলে আসো, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? দেখো, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হলো তোমার এটা, ঠিক আছে। এটাকে যদি ভালোভাবে আমরা লিখি তাহলে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড তোমার CaO2, ঠিক আছে। তো এটা হলো তোমার ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত। আর নিচের কোন গ্যাসটি অ্যাসিড ও কার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন হয়? ঠিক আছে, তো এখানে আমরা বিক্রিয়াটা করে দেখি, যেটা উৎপন্ন হবে সেটা বোঝা যাবে, ঠিক আছে। অ্যাসিড নিয়ে নাও একটা, এই অ্যাসিডটাকে নিয়ে নিচ্ছি, অ্যাসিডের সাথে কোনো একটা কার্বনেট নিয়ে নাও, ঠিক আছে। তো সোডিয়াম কার্বনেট নিয়ে নিয়ে এদিকে Na2CO3, সোডিয়াম কার্বনেট নিয়ে নিলাম। কি উৎপন্ন হলো তোমার এদিকে? তোমার সোডিয়াম ক্লোরাইড নিয়ে নাও এদিকে, CaCl2, সরি NaCl2, সোডিয়াম ক্লোরাইড আর জল তোমার তো এসে যাচ্ছে। এটা যদি ব্যালেন্স করে নাও তাহলে এখানে একটা যদি 2 দিয়ে দিই তাহলে CO2 নিয়ে নাও, এর চিহ্ন হবে এরূপ, ঠিক আছে, গ্যাসেস। তো এটা, ঠিক আছে। তো কি উৎপন্ন হলো তোমার এদিকে? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, জল উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তো এখানে তোমার অপশন আছে কার্বন ডাইঅক্সাইড, CO2, সঠিক উত্তর হয়ে যাবে তোমার CO2। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? তো মৌমাছির হুলে তো থাকে তোমার ফর্মিক অ্যাসিড। কিন্তু এটার সংকেত বলো তো কি হবে ফর্মিক অ্যাসিডের সংকেত? এটা কিন্তু মনে রাখো, ফর্মিক অ্যাসিড HCOOH, ঠিক আছে। এই ফর্মিক অ্যাসিড থাকে, এই এইচ আছে মানে এই যে ফটা তুমি ইউজ করতে পারছো, ঠিক আছে। অ্যালডিহাইড হতে গেলে ফর্মালডিহাইড এরূপ থাকে, এই এইচটা ব্যবহারটা কিন্তু বুঝে নেবে। তাহলে ফর্মিক অ্যাসিডের সংকেত হবে HCOOH। নেক্সট চলো, অম্লতা কমতে অম্লতা কমাতে সাধারণত কোন ক্ষার জাতীয় পদার্থযুক্ত অ্যান্টাসিড ব্যবহার করা হয়? তো দেখো, যখন আমাদের অ্যাসিডিটি হয় তখন সেই অ্যাসিডিটিকে প্রশমিত করতে ক্ষার জাতীয় ড্রিঙ্কস কিন্তু আমরা ব্যবহার করি। যেমন তোমরা ব্যবহার করো ইনো আছে, তোমার গ্যাসোফাস্ট আছে। তো অম্লতা কমাতে সাধারণত কোন ক্ষার জাতীয় পদার্থযুক্ত অ্যান্টাসিড ব্যবহার করা হয়? তোমার অ্যালুমিনিয়াম, তোমার হাইড্রোক্সাইড হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে। তো এখানে এখানে অপশন দেওয়া আছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। নিচের কোন নির্দেশকটি ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে? তো ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ ধারণ করে কে? তোমার ফেনলপথেলিন, সঠিক উত্তর ফেনলপথেলিন। জিপসামের রাসায়নিক সংকেত কি? জিপসাম কি বলতো? জিপসাম হলো জিপসাম হলো তোমার একটা নরম সালফেট যুক্ত পদার্থ তোমরা বলতে পারো, যেটিকে প্রধানত ওই যে সিমেন্ট তৈরি করার সময় যে তৎক্ষণাৎ শক্ত হয়ে যায় না, সিমেন্ট জল পেলেই, তো সেটা যে শক্ত হয়ে যাওয়ার তোমার গতিটা ধীর করার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাস্ট তৈরিতে এটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। দেওয়াল তৈরির, বোর্ড তৈরিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। তো অনেক ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা হয়, মাটির গুণগত মান বৃদ্ধিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার জিপসামের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম সালফেট আর 2 অণু জল, এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর প্রধান একটি ব্যবহার লেখো।
দেখো এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা সাধারণত এটা বিভিন্ন ধরনের বেকিং শিল্পে কিন্তু কাজে লাগে, বেকারিতে কাজে লাগে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার বেকিং পাউডার তৈরিতে, বেকিং সোডা বেকিং পাউডার তৈরিতে। ঠিক আছে, এখানে এটা অপশন দেওয়া আছে, এটাই দাগ দিয়ে দেবো। চলো, নিচের কোন অ্যাসিডটি গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়? দেখো, গাড়ির ব্যাটারিতে কিন্তু তোমার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করে? সালফিউরিক অ্যাসিড। কেন? এটি ব্যাটারির কিন্তু তড়িৎ পরিবাহী তরল হিসেবে কাজ করে আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে কিন্তু সহায়তা করে। তো দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কারণ এগুলো এতটাই স্ট্রং, এগুলো কিন্তু বিক্রিয়ার যে ব্যাটারি প্লেট তা কিন্তু একেবারে নষ্ট করে দেয়। ঠিক আছে, এটিকে কিন্তু আর রিচার্জ করা যায় না। একমাত্র সালফিউরিক অ্যাসিডের সীসা প্লেটের সাথে কিন্তু সুনির্দিষ্ট ও বিপরীতমুখী বিক্রিয়া ঘটিয়ে সহজে বিদ্যুৎ উৎপাদন, সেই প্লেটকে কিন্তু পুনঃসংরক্ষণ করতে সহায়তা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো কিন্তু ব্যবহার করতে গেলে সম্পূর্ণভাবে সেই ফিউল প্লেটকে কিন্তু নষ্ট করে দেয়। নিচের কোন গ্যাসটি চুন জলকে দুধের মতো সাদা করে দেয়? তো এক্ষেত্রে তোমার সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কেন কার্বন ডাই অক্সাইড হবে? দেখো, একটা উদাহরণ নিয়ে নাও। ঠিক আছে, চুন জল, লাইম ওয়াটার। তো লাইম ওয়াটার COH, ঠিক আছে, এখানে কলিচুন নিয়ে নাও, CO2 কার্বন ডাই অক্সাইড নিয়ে নাও। এখানে উৎপন্ন কি হবে? তোমার CaCO3, তোমার অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, অদ্রবণীয়, এটা কিন্তু অধ্যক্ষের পাতারে থাকবে নিচের দিকে। আর তোমার উৎপন্ন কি হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই যে ক্যালসিয়াম অদ্রবণীয় সাদা তোমার ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এই যে দুধের মতো সাদা করে দেবে। সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড চালনা করতে গেলে। ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় নিচের কোন পদার্থটি উৎপন্ন হয় না? এখানে আমাদেরকে জানতে হবে ক্লোর অ্যালকালি প্রক্রিয়া কি। দেখো, ক্লোর অ্যালকালি প্রক্রিয়া হলো তোমার নুন জল, ঠিক আছে, সল্টেড ওয়াটার। কি বলতো? সল্টেড ওয়াটার। এই সল্টেড ওয়াটার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরির প্রক্রিয়াকে কিন্তু ক্লোর অ্যালকালি প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এই ক্লোর অ্যালকালি প্রক্রিয়াতে প্রধানত তোমার তিনটি পদার্থ উৎপন্ন হয়। দেখো, এখানে আমি একটা রিয়াকশন নিয়ে নিচ্ছি। ধরে নাও, কোনো একটা, তুমি ধরে নাও একটা লবণ নিয়ে নাও। ঠিক আছে, ওই লবণটায় তুমি জলে দিয়ে লবণ জল করে নাও। এরপর কি উৎপন্ন হবে তোমার? আহ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার উৎপন্ন হচ্ছে Cl, উৎপন্ন হচ্ছে তোমার হাইড্রোজেন। তো Cl2 করে নাও, এটাও 2 করে নাও। ঠিক আছে, তো এটাকে 2 করতে গেলে এখানে 2 অণু নিয়ে নাও, এখানেও দিয়ে দাও, ব্যালেন্স। ঠিক আছে, তাহলে তোমার কি কি তিনটে পদার্থ উৎপন্ন হচ্ছে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন আর হাইড্রোজেন। ঠিক আছে, তো বলা যাচ্ছে ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া কি? লবণ জলের মধ্যে যদি তুমি বিদ্যুৎ প্রবাহিত করো নুন জলের মধ্যে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার প্রক্রিয়াকে কিন্তু ক্লোর অ্যালকালি বলা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় নিচের কোন পদার্থটি উৎপন্ন হয় না? এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার কি বলতো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তোমার ক্লোরিন উৎপন্ন হবে, আর এই আর হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, দাঁতের এনামেল ক্ষয় শুরু হওয়ার সম্ভাবনা থাকে যখন মুখে পিএইচ এর মান কত হয়? যখন মুখে পিএইচ এর মান হবে তোমার 5.5 এর কিন্তু কম, তখনই প্রধানত তোমার এই যে দাঁতের এনামেলটা কিন্তু ক্ষয় হতে শুরু করবে। ঠিক আছে, অ্যাসিডিটির কারণে। নেক্সট, নিচের কোন নিচের কোনটি সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়? সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক, কথাটা কিন্তু মনে রেখো। দেখো, এক্ষেত্রে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক বা ফায়ার এক্সটিংগুইশার, তোমার ফায়ার এক্সটিংগুইশার এ ব্যবহৃত তোমার কি বলতো? এক্ষেত্রে কিন্তু তোমার দুটি উপাদান ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দেখো, এক্ষেত্রে একটু আমরা কনসেপ্ট নেওয়া যাক। এক্ষেত্রে দেখো, সোডা অ্যাসিড অগ্নি নির্বাপকে কিন্তু তোমার এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থাকে, আর থাকে তোমার কি বলতো? সালফিউরিক অ্যাসিড, H2SO4। ঠিক আছে, আর তোমার কি থাকে বলতো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, এ দুটো কিন্তু তোমার থাকে।
এক্ষেত্রে কি কি করা হয়, দেখো এই সোডা অ্যাসিড অগ্নিনির্বাপকের কার্যনীতি সম্পর্কে জেনে নেওয়া যাক আমাদেরকে। দেখো, অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় মূলত কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো বিক্রিয়াটা তুমি দেখো, এইখানে সালফুরিক অ্যাসিডটা নিয়ে নাও, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নিয়ে নাও। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি উৎপন্ন হচ্ছে তোমার, এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তোমার, উৎপন্ন হচ্ছে Na2SO4 সোডিয়াম সালফেট। ঠিক আছে, আর 2 অণু জল নিয়ে নাও, ব্যালেন্স করে দিচ্ছি অবশ্য, এখানে তোমার 2 হবে। আর উম, এটাকে তুমি 2 অণু নিয়ে নাও। ঠিক আছে, তো এক্ষেত্রে কি উৎপন্ন বলো তো, এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু তোমার আগুন নেভাতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলো তো, সোডা অ্যাসিড অগ্নিনির্বাপকে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। নীল কপার সালফেট স্ফটিককে উত্তপ্ত করলে তার নীল রং চলে যাওয়ার প্রধান কারণ কিন্তু কি হবে বলো তো। দেখো, নীল কপার সালফেট ফটিককে, ফটিকে কিন্তু কি থাকে বলো, ফটিক জল থাকে। ঠিক আছে, ফটিক জল থাকে। ঠিক আছে, যখনই তুমি ফটিক জলকে তাপ দেবে তখন সেটা বাষ্প হয়ে যায়, তখন জলটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু রংটাও চলে যায়। ঠিক আছে, এই যে তুমি একটা কি বলে নীল কপার সালফেটের একটা বিক্রিয়া, সরি, নীল কপার সালফেটে তুমি জল দিয়ে দাও, দেখো, সরি, নীল কপার সালফেটকে তুমি তাপ তাপ দিয়ে দাও, দেখো, নীল কপার সালফেটের স্ফটিক হচ্ছে তোমার এটা। ঠিক আছে, এটাকে তুমি আহ, উম, একটু অসুবিধা হচ্ছে, 5H2O, এটা হচ্ছে তোমার নীল কপার সালফেটের সংকেত। এটাকে তুমি যদি তাপ দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে তোমার কপার সালফেট। ঠিক আছে, আর উৎপন্ন হবে তোমার জল। তো নীল কপার সালফেটকে উত্তপ্ত করলে তার জলটা কিন্তু বেরিয়ে যায়, এটা বেরিয়ে যাবে, আলাদা হয়ে যাবে, শুধু থাকবে কপার সালফেট, নীল রংটা কিন্তু তার চলে যায়। নিচের কোনটি জল জল জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় তোমার ব্লিচিং পাউডার। ঠিক আছে, ব্লিচিং পাউডারের সংকেত কি বলতো, ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড। ঠিক আছে, এটা হলো তোমার আহ, কি বলে ব্লিচিং পাউডারের সংকেত। নেক্সট চলে আসি আমরা, দহন হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য? এটা জলের মতো প্রশ্ন, অক্সিজেন উত্তর হয়ে যাবে। কোন দাহ্য পদার্থে আগুন ধরার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন তাপমাত্রায়, মানে কোন দাহ্য পদার্থকে আগুন ধরার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন তাপমাত্রাকে কি বলে? দেখো, কোন দাহ্য পদার্থে আগুন ধরার জন্য যে সর্বনিম্ন তাপমাত্রার প্রয়োজন তাকে কিন্তু বলে তোমার প্রজ্বলন তাপমাত্রা। ঠিক আছে, বা জ্বলনাঙ্ক। নিচের কোনটি অতি দাহ্য পদার্থ? অতি দাহ্য পদার্থ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার এলপিজি। দেখো, কোন পদার্থ কতটা দাহ্য, ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা কিভাবে বুঝবো, তো যার কিন্তু তোমার এই যে ফ্ল্যাশ পয়েন্ট বা এই যে প্রজ্বলন তাপমাত্রা, এটা যার বেশি হবে তা সেটা কিন্তু তোমার অতি দাহ্য। ঠিক আছে, মানে তত দাহ্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার এলপিজি। নিচের কোনটি স্বতঃস্ফূর্ত দহনের উদাহরণ? দেখো, স্বতঃস্ফূর্ত দহন কাকে বলে? যে দহনে কিন্তু বাইরের কোনো আগুন বা শিখা ছাড়াই কোনো পদার্থ নিজে থেকেই কিন্তু আগুন ধরে যায়, তাকে বলে স্বতঃস্ফূর্ত দহন। কোনো পদার্থে নিজে থেকে কিন্তু আগুন ধরে ধরে যায়। দেখো, এখানে হবে তোমার কয়লার স্তূপে নিজে থেকে আগুন লেগে যাওয়া, এটা হলো তোমার একটা স্বতঃস্ফূর্ত দহনের উদাহরণ। আরেকটা উদাহরণ দেখো, এখানে দিয়ে দিয়েছি যে কর্পূর, কর্পূরকে তুমি খোলা রেখে দাও, সেটি কিন্তু উবে যাবে, এটাও কিন্তু একটা স্বতঃস্ফূর্ত দহন। আমরা আগুন দেখতে পাই না, কিন্তু ওই যে ব্যাপারটা উবে যাওয়া, ওটাই কিন্তু স্বতঃস্ফূর্ত দহনের ফলে হয়ে যায়। আগুন নেভানোর জন্য আহ, সাধারণত জল ব্যবহার করা হয় না কোন ক্ষেত্রে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার বৈদ্যুতিক যন্ত্রের আগুন। কেন, যদি বলা হয় কেন, কারণ দেখো, জল কি বলতো, জলও একটা তোমার বৈদ্যুতিক পরিবাহী পদার্থ। ঠিক আছে, তো জল কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই বৈদ্যুতিক আগুনে জল ঢাললে
বিদ্যুৎ কিন্তু শরীরের মধ্যে প্রবাহিত হয়ে বৈদ্যুতিক শক দিতে পারে এবং বিপদ কিন্তু এক্ষেত্রে আরো বেড়ে যেতে পারে। তাই বৈদ্যুতিক আগুন নেভানোর ক্ষেত্রে সাধারণত তোমার এই যে জল কিন্তু ব্যবহার করা হয় না। এক্ষেত্রে তোমার উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যুতিক যন্ত্রের আগুন। নেক্সট চলো, মোমবাতির শিখার সবচেয়ে উজ্জ্বল অংশ কোনটি? এই যে শিখাটাকে কিন্তু উল্লেখ করো, এখানেই সঠিক উত্তর আছে। দেখো এই যে হলুদ অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু তোমার সবচেয়ে উজ্জ্বল অংশ, ঠিক আছে, সবচেয়ে উজ্জ্বল অংশ। আর এই যে নীল অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি বলতো, মধ্যবর্তী হলুদ অংশ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর এই নীল অংশটি কিন্তু সবচেয়ে উত্তপ্ত অংশ, ঠিক আছে, তো বহিস্থ নীল অংশ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু সব থেকে তোমার উত্তপ্ত অংশ। একটি আদর্শ জ্বালানির প্রধান বৈশিষ্ট্য হলো যে তোমার উচ্চ ক্যালোরিফিক মান এবং কম দূষণ সৃষ্টি। জলের মতো প্রশ্ন এগুলো জেনে রাখো। অসম্পূর্ণ দহনের ফলে প্রধানত কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার কার্বন মনোক্সাইড কিন্তু উৎপন্ন হয়। নিচের কোন জ্বালানিটির ক্যালোরিফিক মান সর্বাধিক? এলপিজি এর ক্যালোরিফিক মান সর্বাধিক। নিচের কোনটি দাহ্য পদার্থ নয়? তো কাগজ দাহ্য পদার্থ, জলে, কাঠ জলে, পেট্রোল তো বলতেই হবে না, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে? কাঁচ। নিচের কোন জ্বালানিটি সর্বাপেক্ষা পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে পরিচিত? তো দেখো পরিচ্ছন্ন শব্দটা আমরা কখন জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করব? দেখো কোনো জ্বালানিকে পরিষ্কার জ্বালানি বলা হয় তখনই যখন সেটি কিন্তু পোড়ালে খুব কম ধোঁয়া আর খুব ক্ষতিকর পদার্থ কম পরিমাণ উৎপন্ন হয় এবং পরিবেশ তুলনামূলকভাবে এক্ষেত্রে কম দূষিত হয়, তখনই সেই জ্বালানিটির ক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার শব্দটি ব্যবহার করতে পারবো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার কি বলতো? সিএনজি। সিএনজি উৎপন্ন হবে, ঠিক আছে, সরি সিএনজি। ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বায়ুতে দহন করা হয় তাহলে কি উৎপন্ন হবে? তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। কি উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে বিক্রিয়াটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। দেখো বিক্রিয়াটা হলো তোমার, জেনে রাখো, ম্যাগনেসিয়ামকে কিন্তু অক্সিজেনের সংস্পর্শে দহন করে দাও, বায়ুতে মানে অক্সিজেনের সংস্পর্শে, ঠিক আছে, দহন করে দাও, তোমার কি উৎপন্ন হবে? এমজি ও, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের এটা কিন্তু এটা কিন্তু সংকেত কিন্তু ব্যালেন্স হচ্ছে না। দেখো দুটো অক্সিজেন পরমাণু, তাহলে কি দিয়ে দেবে? এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, হয়ে গেল। তো কি উৎপন্ন হবে তোমার? ম্যাগনেসিয়াম অক্সাইড। কি উৎপন্ন হয়ে যাবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। সঠিক উত্তরটি তো হবে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড, ইউনিভার্সাল সত্যি। নেক্সট দেখো, মোমবাতির শিখার কোন অংশে অপূর্ণ দহন ঘটে? ঠিক আছে, তো এই যে এটা সঠিক উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটু সামনের দিকে আসতে হবে, ঠিক আছে। দেখো এখানে এই যে মোমবাতির শিখার ছবিটা দেওয়া আছে, এই ব্লুটা হলো সব থেকে তোমার উত্তপ্ত অংশ, ঠিক আছে, আর এখানে কিন্তু অপূর্ণ দহন ঘটে, কোথায় বলতো? মাঝের হলুদ অংশ, ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে উজ্জ্বল। এই অংশে অক্সিজেনের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, তাই মোমের বাষ্প সম্পূর্ণভাবে কিন্তু এক্ষেত্রে জ্বলতে পারে না, ফলে কিছুটা কার্বন কণা তৈরি হয় যা উত্তপ্ত হয়ে হলুদ আলো দেয়, ঠিক আছে, এটা সবচেয়ে উজ্জ্বল অংশ। আর এক্ষেত্রে অপূর্ণ দহন ঘটে, ঠিক আছে, সম্পূর্ণভাবে কিন্তু এখানে দহন ঘটে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার মধ্যবর্তী উজ্জ্বল হলুদ অংশ, ঠিক আছে, এখানে অপূর্ণ দহন ঘটে। কয়লা সাধারণত শিখা ছাড়া জ্বলে, এর কারণ কি বলতো? কয়লা মূলত কি বলতো, কয়লা হলো কার্বন, আর যা সাধারণ অবস্থায় সহজে বাষ্পে পরিণত হয় না। শিখা সাধারণত তোমার জ্বলনশীল গ্যাস বা বাষ্প জ্বলার সময় দেখা যায়। কখন? বাষ্প জ্বলার সময় বা জ্বলনশীল গ্যাসে দেখা যায়। কয়লা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু জ্বলনশীল বাষ্প কিন্তু তৈরি হয় না, তাই এটি সাধারণত শিখা ছাড়াই জ্বলে আর প্রচুর পরিমাণে তাপ দেয়, ঠিক আছে। এতে কিন্তু কি উত্তর হবে? এতে উদবায়ু পদার্থ খুব কম থাকে, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে তাহলে কি? এতে উদয়বায়ু পদার্থ কিন্তু খুব কম থাকে। ক্যালোরিফিক মানের এসআই একক কি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো? কিলো জুল পার কেজি, ঠিক আছে। এই যে কিলো জুল পার কেজি, এটা কিন্তু সংজ্ঞা দাও তো, সংজ্ঞা দিতে গেলে নিচ থেকে উপরের দিকে।
ধরো, ঠিক আছে। তো সংজ্ঞায়িত করলে কি হবে, 1 কেজি জ্বালানিকে সম্পূর্ণভাবে পোড়ালে কত কিলো জুল তাপ উৎপন্ন হয়, সেটা কিন্তু মানে কিলোজুল পার গ্রাম, সেটা কিন্তু হলো তার ক্যালোরিফিক মান। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে তোমার কিলোজুল পার কেজি। বনাঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে শুকনো গাছপালা, প্রবল বাতাস। এটা কিন্তু বলার দরকার নেই। নিচের কোনটি দ্রুত দহনের উদাহরণ? এই দহনের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাবে। স্বতঃস্ফূর্ত দহন কি, দ্রুত দহন কি, এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবে। তো এই যে প্রশ্নটা উত্তর জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে দ্রুত দহন কি। তো দ্রুত দহন হলো, ধরে নাও যে দহনে কোনো পদার্থ খুব দ্রুত পরিমাণে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, অক্সিজেনের সাথে খুব দ্রুত পরিমাণে বিক্রিয়া করে আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারে, তাকে দ্রুত দহন বলে। মানে বাতাসের সংস্পর্শে এ, এলেই কিন্তু দম দাও দাও করে খুব মানে প্রচন্ড গতিতে সেটা কিন্তু জ্বলতে শুরু করে, সেটা হচ্ছে দ্রুত তোমার দ্রুত দহন। যেমন এলপিজি চুলায় জ্বালা, ধরে না একটা বাড়িতে জানালা দরজা সম্পূর্ণ বন্ধ করে তুমি এলপিজি গ্যাসটাকে ছেড়ে দেখা দাও, ঠিক আছে, আগুনের সংস্পর্শে একটা ফুলকি আগুনের সংস্পর্শে এলেই কিন্তু খুব জোরে কিন্তু দপ করে জ্বলে উঠবে, সেটা দাও দাও করে জ্বলে উঠবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো, এলপিজি চুলায় জ্বলা। নিচের কোনটি একটি আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য নয়? তো আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য নয় বলতে, দেখো আদর্শ জ্বালানি কখন হয়, তো তোমার সহজে সংরক্ষণ পরিবহন করা যায়, উচ্চ ক্যালোরিফিক মান, কম ধোঁয়া উৎপন্ন করে, প্রচুর বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে, কম ধোঁয়া উৎপন্ন করে, সহজে সংরক্ষণ ও পরিবহন করা যায়, উচ্চ ক্যালোরিফিক মান। এই তিনটে একদিকে যাচ্ছে, তোমার ব্যতিক্রম হয়ে যাচ্ছে, তোমার প্রচুর বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তো এখানে সঠিক উত্তর তোমার হয়ে যাবে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট চলো, শর্করা এর প্রধান কাজ কি? মানবদেহে শর্করার প্রধান কাজ তোমার হলো যে শরীরকে শক্তি দেওয়া। ঠিক আছে, আমরা ভাত, রুটি, আলু ইত্যাদি থেকে শর্করা পেয়ে থাকি। আর শরীর কি করে, এগুলোকে ভেঙে কিন্তু গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে, শর্করা তৈরি করে, এবং গ্লুকোজ থেকে কিন্তু তোমার আমরা শক্তি পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই যে শর্করা 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 এর প্রধান কাজ কি বলো? প্রধান কাজ তোমার, আমি ডিটেলসে লিখছি না, আমি এখন তোমার বায়োমলিকিউলসে আসতে চাই না। ঠিক আছে, আমার ফিডব্যাকে ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে দেবো ধীরে ধীরে, ওগুলো কিন্তু দেখে নিও, কনসেপচুয়াল ভিডিওগুলো, ঠিক আছে, চ্যাপ্টার ধরে ধরে। প্রধান কাজ কি? প্রধান কাজ হলো তোমার শক্তি যোগান দেওয়া, ঠিক আছে, শক্তি উৎপাদন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে শক্তি সরবরাহ করা। নিচের কোনটি মনোস্যাকারাইড? দেখো মনোস্যাকারাইড কাকে বলে, দেখো মনোস্যাকারাইড তোমার শর্করাকে ভেঙে 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 কিন্তু শর্করার সবচেয়ে ক্ষুদ্রতম একক তোমরা বলতে পারো মনোস্যাকারাইড। ঠিক আছে, তো এখানে মনো মানে কি বলতো, মনোস্যাকারাইড, মনো মনোস্যাকারাইডকে তোমরা ভাঙো, এই মনোস্যাকারাইডটাকে, মনো প্লাস স্যাকারাইড, ঠিক আছে, স্যাকারাইড, ঠিক আছে, মনো প্লাস স্যাকারাইড সমান মনোস্যাকারাইড। এই মনো এর অর্থ হলো তোমার সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল বা একক। ঠিক আছে, তো যে শর্করাকে ভেঙে আরো ছোট শর্করা বা একক শর্করা উৎপন্ন করা যায় না, এটাকে মনোস্যাকারাইড। ঠিক আছে, সিঙ্গেল শর্করা, এটাকে ভেঙে কিন্তু আর কোনোরূপ শর্করা তৈরি করা যাবে না, এটা কিন্তু এককে চলে এসেছে। ঠিক আছে, সেটাকে বলবো আমরা মনোস্যাকারাইড। এখানে উত্তর হয়ে যাবে গ্লুকোজ। নিচের কোনটি ডাইস্যাকারাইড? তো ডাইস্যাকারাইড কি বলতো, ডাইস্যাকারাইড হলো, দেখো ডাইস্যাকারাইড হলো এর থেকে একটু উপরে। ঠিক আছে, ডাইস্যাকারাইডের দুটো স্যাকারাইড, ওই দুটো স্যাকারাইডকে ভেঙে একটি স্যাকারাইড যদি চলে আসে তাহলে সেটা মনোস্যাকারাইড, আর যদি দুটো স্যাকারাইড থাকে তাহলে সেটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের উত্তর হয়ে যাবে এখানে কিন্তু এই যে খাবার চিনি, যেটাকে বলে আমরা সুক্রোজ। উদ্ভিদের খাদ্য প্রধানত কোন রূপে সঞ্চয় থাকে? উদ্ভিদের খাদ্য প্রধানত শ্বেতসার রূপে সঞ্চয় থাকে। ঠিক আছে, স্টার্চ, যেটাকে বাংলায় বলি কি আমরা, শ্বেতসার, শ্বেতসার রূপে কিন্তু সঞ্চয় থাকে। সঠিক উত্তর হয়ে যাবে স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ। প্রাণীদেহে শর্করা প্রধানত কি রূপে সঞ্চয় থাকে? তোমার গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকে। নিচের কোনটি মানবদেহে হজম হয় না? সেলুলোজ কিন্তু হজম হয় না। নিচের কোনটি জৈব অনুঘটক? জৈব অনুঘটক এখানে তোমার হলো এনজাইম। দেখো জৈব অনুঘটক বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে অনুঘটক কাকে বলে। তো দেখো কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ঠিক আছে, সেই রাসায়নিক বিক্রিয়াতে
কোনো একটা পদার্থ কিন্তু অংশগ্রহণ করে, ঠিক আছে, নিজে কিন্তু স্থায়ীভাবে পরিবর্তন হয় না। রাসায়নিক বিক্রিয়ায় গতিটা বাড়াতে বা কমাতে সহায়তা করে, ঠিক আছে। জৈব অনুঘটকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জীবদেহে বিপাকের সময় যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে সেই বিক্রিয়ার গতিকে কিন্তু বাড়ানোর জন্য যে বিশেষ ধরনের অনুঘটক কিন্তু কাজে লাগে সেগুলিকে আমরা জৈব অনুঘটক বলবো। এখানে এনজাইম হলো এই জৈব অনুঘটক। একটা উদাহরণ দিয়ে দাও জৈব অনুঘটকের, ঠিক আছে। একটা উৎসেচক, এর বাংলা হলো উৎসেচক। তো উৎসেচক হচ্ছে তোমার একটা উৎসেচক নিয়ে দাও অ্যামাইলেজ, ঠিক আছে, অ্যামাইলেজ এসি, ঠিক আছে। এটা এটা হলো তোমার একটা জৈব অনুঘটক, এটা কিন্তু তোমার হলো একটা এনজাইম, ঠিক আছে। তো এই এনজাইমটাকে আমরা কেন বলবো জৈব অনুঘটক? তো দেখো এই যে এনজাইমটাকে আমরা জৈব অনুঘটক বলার কারণ, একটা বিক্রিয়া নিয়ে নাও, জৈব মানে বিপাকের সময় যে জৈব বিক্রিয়াগুলো ঘটে থাকে, ধরে নাও এখানে স্ট্রাচ নিয়ে নাও, লেখাচ্ছে না তো, ঠিক আছে। স্ট্রাচকে তুমি যদি অ্যামাইল মানে স্ট্রাচ থেকে স্ট্রাচের বিক্রিয়ায় তুমি অ্যামাইলেজ উৎসেচক দিয়ে দাও, মানে অ্যামাইলেজ উৎসেচকের সাহায্যে তোমার মল্টোজ উৎপন্ন হয়, ঠিক আছে। কি উৎপন্ন হয়? তোমার মল্টোজ উৎসেচক কিন্তু উৎপন্ন হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এনজাইম। চলো, দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোন বন্ধন সৃষ্টি হয়? দেখো অ্যামিনো অ্যাসিড যদি এখানে বলি তাহলে কিন্তু পুরো তোমার বায়োমলিকিউলটাকে কিন্তু বলতে হবে, কিন্তু দেখো চাকরি পরীক্ষার্থে ডিটেলসে পড়ার মতো সময় থাকে না কারোর। এখানে আমি একটা স্বাভাবিকভাবে বলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারো। তো দেখো এই যে অ্যামিনো অ্যাসিড, এটা কি বলতো? দেখো অ্যামাইনো অ্যাসিডকে তুমি অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এটা কিন্তু বলতো একটা ছোট একক, ঠিক আছে। এটাকে যেমন ইট, যেমন একটা বাড়ির যেমন ইট, তেমনি তোমার জৈব বায়োমলিকিউলগুলোর ছোট একক বলতে পারো, ঠিক আছে, ছোট একক। আর এই যে ছোট একক, এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু অনেকগুলো একসাথে যুক্ত হয়ে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে, ঠিক আছে, অনেকগুলো যুক্ত, ঠিক আছে, অনেকগুলো যুক্ত হয়ে তোমার প্রোটিন উৎপন্ন হয়। এটা মনে রাখো, ঠিক আছে। অনেকগুলো যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? প্রোটিন উৎপন্ন হয়, ঠিক আছে, এটা মনে রাখো তাহলে অ্যামাইনো অ্যাসিড। তো এই যে দুটি অ্যামাইনো অ্যাসিড আমি বললাম না যে অনেকগুলো যুক্ত হয়, এখানে একাধিক যুক্ত হয়, মানে এখানে তো কি বন্ধনে যুক্ত হয় প্রধানত? কি বলে এটা বলো তো? পেপটাইড বন্ধন বলা হয়, ঠিক আছে। আর ডিএনএ এর গঠনকারী একক কি? ডিএনএ এর গঠনকারী একক হলো তোমার, ডিএনএ এর গঠনকারী এককটা হলো তোমার, ঠিক আছে, তোমার নিউক্লিওটাইড বন্ধন দ্বারা, ঠিক আছে। নিউক্লিওটাইড ডিএনএ এর গঠনকারী একক। ঠিক, প্রত্যেকটা নিউক্লিওটাইডে কি থাকে বলতো? তোমার তোমার এখানে শর্করা থাকবে, ফসফেট থাকবে, আর নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে ডিএনএ তে, ঠিক আছে। শর্করা, ফসফেট, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, তিনটে মনে রাখো। তো আরএনএ তে নিচে কোন খাটটি থাকে? তো আমাদেরকে একটি দেখো যে ডিএনএ আরএনএ এর তোমার নাইট্রোজেন যুক্ত ক্ষারকের পার্থক্য ডিএনএ তে কি থাকে বলতো? এক্ষেত্রে দেখো এটা কিন্তু মনে রাখবে। নাইট্রোজেন যুক্ত ক্ষারক কয় প্রকার? দেখো এখানে অ্যাডেনিন থাকে, ডিএনএ থাকে অ্যাডেনিন থাকে, ঠিক আছে, থাইমিন থাকে, তোমার গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, ঠিক আছে। আরএনএ কি থাকে? আরএনএ তে আরএনএ থাকে তোমার অ্যাডেনিন থাকে, ঠিক আছে, তোমার গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। পার্থক্য কি বলতো? এক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। দেখো আমি মার্ক করে দিচ্ছি, এতে থাকে ইউরাসিল আর এতে থাকে থাইমিন, ঠিক আছে। তো আরএনএ তে নিচের কোন কোন ঘাটতি থাকে? আরএনএ তে সবগুলোতেই থাকে, কিন্তু না, সরি, থাইমিন থাকে না, ইউরাসিল থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। এখানে যদি বলা হতো যে থাকে না, তাহলে প্রশ্নটা তোমার ভালো হতো। তো এখানে থাকে না কোনটা বলতো? থাইমিন থাকবে না, ঠিক আছে, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন কিন্তু থাকে। চলো নেক্সট, নিচের কোনটি ব্যথা ও জ্বর কমানোর ওষুধ? দেখো ব্যথা কমানোর ওষুধ এখানে সাময়িকভাবে প্যারাসিটামলটাই ধরে নাও, আইবুপ্রোফেন কিন্তু এখানে দেওয়া নেই। মেট্রোডিনেজল প্রধানত কোন ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়? এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে
প্রোটোজোয়া এবং অ্যানএরোবিক ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণ সেটার ক্ষেত্রে তুমি মেট্রোনিডাজল ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত সংক্রমণ মনে রাখবে। ঠিক আছে, বিশেষ করে তোমার অ্যামিবায়োসিস থাকবে, হ্যাঁ, জিয়ার্ডিয়াসিস, ট্রাইকোমোনাসিস, এছাড়া কিছু ব্যাকটেরিয়া সংক্রমণও কিন্তু হতে পারে। ঠিক আছে, মেট্রোনিডাজল। নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কাকে বলে? দেখো, নিচের কোনটি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কাকে বলে আমাদেরকে জানতে হবে। দেখো, তো যে ওষুধ, যে মেডিসিন তোমার ব্যাকটেরিয়া সংক্রমণকে ধ্বংস করে সেগুলিকেই বলবো আমরা, মানে ব্যাকটেরিয়া সংক্রমণকে ধ্বংস করে বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে কিন্তু ব্যাহত করে, তাকে অ্যান্টিবায়োটিক বলে। একটা উদাহরণ এখানে হচ্ছে তোমার পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের কাজ কি দেখো, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, দেখো পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, এ কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক মনে রাখবে এটা, অ্যান্টিবায়োটিক তোমার ব্যাকটেরিয়া সংক্রমণ, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, অ্যাসপিরিন প্রধানত কিসে ব্যবহৃত হয়? অ্যাসপিরিন প্রধানত তোমার ব্যথানাশক, প্রদাহনাশক। ঠিক আছে, ব্যথা ও জ্বর কমানোর ওষুধ কিন্তু হলো তোমার অ্যাসপিরিন। ঠিক আছে, ব্যথা ও জ্বর কমায়, মানে ব্যথানাশক ও প্রদাহনাশক। অ্যান্টাসিডের প্রধান কাজ কি? অ্যান্টাসিডের প্রধান কাজ হলো, দেখো আমাদের যখন অ্যাসিডিটি হয় তখন পাকস্থলীতে যে তোমার অতিরিক্ত অ্যাসিড যে বেড়ে যায় সেটা কিন্তু কমানো বা প্রশমিত করতে আমরা অ্যান্টাসিড ব্যবহার করে থাকি। ঠিক আছে, পাকস্থলীর অতিরিক্ত অম্ল নিরপেক্ষ করা, এটাই হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও। এখানে অ্যান্টাসিড হলো তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম MgO H2। ঠিক আছে, এটা হলো তোমার সঠিক উত্তর। নেক্সট, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো তোমার, ঠিক আছে, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি একটি স্নেহ পদার্থ? এখানে স্নেহ পদার্থ হলো তোমার স্টার্চ। ঠিক আছে, একটি প্রোটিন অণুর আলফা হেলিক্স গঠন স্থিতিশীল রাখার জন্য প্রধানত কোন ধরনের রাসায়নিক বন্ধন দায়ী? দেখো, এটা একটা বায়োমলিকুলস এর একটা তোমার অনেক ইম্পর্টেন্ট বিষয়বস্তু। এটাকে বুঝতে হলে তোমাদেরকে ভালোভাবে বায়োমলিকুলস পড়তে হবে। তো এখানে যতটা সম্ভব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তো ধরো একটা লম্বা দড়ি নাও, ঠিক আছে, সেটিকে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং এর মতো করে নাও। ঠিক আছে, তাহলে সেটাকে বলা যায় পেঁচানো গঠন। তো পেঁচানো গঠন মানে এখানে বুঝতে বুঝতে পারলে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু প্রোটিনের ক্ষেত্রেও এমন একটি পেঁচানো গঠন থাকে যার নাম আলফা হেলিক্স। বুঝতে পারলে এই আলফা হেলিক্স কি জিনিস? তো প্রথম থেকে আমি আরেকবার বলি, একটা দড়ি নাও, একটা তার নাও, ঠিক আছে, সেই নরম তারগুলো ওগুলোকে পেঁচিয়ে স্প্রিং এর মতো করে নাও। এই যে স্প্রিং এর মতো পেঁচানো গঠন, সেটি হলো তোমার আলফা হেলিক্স। তো এখন প্রশ্ন হলো, এই পেঁচানো অবস্থাটা ধরে রাখে কে? ঠিক আছে, তুমি একটা দড়ি নাও, দড়িতে করে রাখো, হাতের সাহারায় তুমি ওটাকে পেঁচানো অবস্থায় রাখবে, কিন্তু ছেড়ে দেবে, তখন সেটা কি হয়ে যায়? লুজ হয়ে যায় এবং আগের অবস্থায় ফিরে যায়। ঠিক আছে, তো এই পেঁচানো অবস্থাটা ধরে রাখে কে? তো প্রোটিনের বিভিন্ন অংশের মধ্যে ছোট ছোট আকর্ষণ তৈরি হয়। ঠিক আছে, প্রোটিন অণুগুলোর মধ্যে যে বন্ডিং থাকে সেই বন্ডিংটার কথা বলছি আমি। ঠিক আছে, এর মধ্যে প্রধান হলো কি বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং থাকে। তো সহজভাবে বলতে গেলে হাইড্রোজেন বন্ধন হলো প্রোটিনের একই শৃঙ্খলের বিভিন্ন অংশের মধ্যে এক ধরনের আকর্ষণ, যা আলফা হেলিক্সকে তার পেঁচানো আকৃতি ধরে রাখতে সহায়তা করে। কোন কোন বন্ধন দায়ী? এখানে সঠিক হয়ে যাবে তোমার কি বলতো, এই যে হাইড্রোজেন বন্ধন দায়ী। আশা করি বুঝতে পেরেছো। নিচের কোন ওষুধটি অ্যান্টিবায়োটিক নয়? অ্যান্টিবায়োটিক কিন্তু নয়। অ্যান্টিবায়োটিক হলো তোমার যেগুলোকে ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার মেট্রোনিডাজল। এই সরি, এখানে উত্তর হয়ে যাবে তোমার প্যারাসিটামল। ঠিক আছে, নেক্সট চলে এসো। কোনটি একটি সংযোজন বিক্রিয়া? দেখো, সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা আমাদের কিন্তু আগে জানতে হবে। সংযোজন বিক্রিয়া কাকে বলে? দেখো, হ্যাঁ, এখানে সংযোজন বিক্রিয়া কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে, তবে আমরা বলতে পারবো কোন বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তো সংযোজন বিক্রিয়া হলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে যখন দুই বা তার বেশি পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ যুক্ত হয়ে থাকে সংযোজন। সংযোজন মানে কি বলছে? এডিশন হয় সেখানে। ঠিক আছে, তো এক্ষেত্রে ধরে নাও এই যে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এখানে বলছে যে এই যে আমি আমি তোমাকে বলেছি যে কনসেপ্টে দুই বা ততোধিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড থেকে জল নিয়ে নাও। ঠিক আছে, এখানে সংযোজিত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তো সংযোজনের ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে, এটি হলো সঠিক উত্তর। এই যে বিয়োজন বিক্রিয়া, দেখো এক্ষেত্রে দেওয়া আছে তোমার বিয়োজন বিক্রিয়া।
বিয়োজন বিক্রিয়া কাকে বলে আগে আমাদেরকে জানতে হবে। দেখো সংযোজন বিক্রিয়াতে আমরা এডিশন দেখলাম, এক্ষেত্রে কি হবে তোমার বলো তো, তোমার ডিভিশন হয়ে যাবে। ঠিক আছে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ কিন্তু ভেঙে দুই বা ততোধিক কিন্তু নতুন পদার্থ তৈরি হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। ঠিক আছে, তো একটা বিয়োজন বিক্রিয়া এখানে নিয়ে নিচ্ছি। ধরো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট কে তুমি তাপ দিয়ে দাও, তাপ দিয়ে দেওয়ার ফলে তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে আর তোমার কার্বন ডাইঅক্সাইড সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমার উৎপন্ন হয়। নিচের কোনটি একক প্রতিস্থাপন বিক্রিয়া? দেখো একক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমাদেরকে জানতে হলে প্রতিস্থাপন বিক্রিয়াটা জানতে হবে। দেখো যে বিক্রিয়ায় একটি বেশি সক্রিয় মৌল কোনো যৌগের কম সক্রিয় মৌলকে সরিয়ে তার জায়গা দখল করে নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। দেখো এক্ষেত্রে আমি কথাটা বললাম না যে সক্রিয়তার ক্রমটা কিন্তু এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে কে কাকে প্রতিস্থাপন করছে। দেখো এখানে আমি সক্রিয়তার ক্রমটা কিন্তু লিখে দিচ্ছি, এটা কিন্তু সব দিন মনে রাখবে। তো তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা কিন্তু সহজেই করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু নিয়ে নাও সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর আছে তোমার অ্যালুমিনিয়াম আছে, তারপরে আছে তোমার জিঙ্ক আছে, ঠিক আছে, লোহা, লেড নিয়ে নাও, তারপর তোমার আছে হাইড্রোজেন, কপার নিয়ে নাও, পারদ নিয়ে নাও, তারপর আছে এই যে রূপা নিয়ে নাও, তারপর নিচে লিখছি আই এম ভেরি ভেরি সরি, সাইনটা কিন্তু কেটে গেছিল এখান থেকে। দেখো এক্ষেত্রে আমি কি দেখিয়েছি, এক্ষেত্রে কিন্তু এটা সক্রিয়তার ক্রম আমি দেখিয়েছি। ঠিক আছে, জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া করিয়েছি আমি এখানে, এখানে এটা বিপরীত লিখেছি। দেখো Zn কিন্তু কপারকে তোমার প্রতিস্থাপিত করে, কেন বলতো, কারণ এই সক্রিয়তা ক্রমটা অনুযায়ী জিঙ্কের সক্রিয়তা ক্রম কিন্তু কপারের থেকে বেশি, তাই এই জিঙ্ক কপারকে কিন্তু প্রতিস্থাপিত করতে পারছে, আর কপার কিন্তু এখানে জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না। এটা আমি বিপরীত বিপরীত অবস্থা দেখিয়েছি। ঠিক আছে, তো প্রতিস্থাপন বিক্রিয়া জানতে গেলে এই সক্রিয়তা ক্রমটা কিন্তু অত্যন্ত জরুরি, এটা কিন্তু জেনে নেবে। ঠিক আছে, নিচের কোনটি দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন? এটা কিন্তু দেখো, এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কি জিনিস। তো তোমার সিঙ্গেল ডিসপ্লেসমেন্টটাই বা একক প্রতিস্থাপন বিক্রিয়াতে একটি পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এক্ষেত্রে দুটি পদার্থের মধ্যে প্রতিস্থাপন হবে। তো যে বিক্রিয়া দুটি যৌগের মধ্যে পরস্পরের সঙ্গে দুটি যৌগ পরস্পরের সাথে তোমার বদলে যায় বা বদল হয়ে যায় তাকে দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ঠিক আছে, এখানে এখানে সঠিক উত্তর তোমার কি হয়ে যাবে বলতো, অপশন বি, AgNO3 থেকে তোমার সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় তোমার এদিকে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট কিন্তু উৎপন্ন হয়। এখানে দেখো এই যে Na কে প্রতিস্থাপিত করেছে। ঠিক আছে, আর তোমার দেখো এই ব্যাপারটা, Na কে প্রতিস্থাপিত করে AgCl3 আর NaNO2 Na3 কিন্তু তোমার এই ক্ষেত্রে উৎপন্ন হয়েছে। চলো নেক্সট চলে যাওয়া যাক। সাদা তলানি সৃষ্টি হয় মানে কি বলতো, অর্ধক্ষেপণ নিচে অর্ধক্ষেপ হয়ে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে চারটা বিক্রিয়া কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার তোমার AgNO3 আর NaCl। ঠিক আছে, তো কেন হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি নিয়ে নাও, এই বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, উপর দিকে যাবে, নিচ দিকে নয়। ঠিক আছে, AgNO3 আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই যে AgNO3 এটা কিন্তু অর্ধক্ষেপ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এটাকে সঠিক উত্তর হয়ে যাবে এই যে AgNO3, এটা তলানি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর এই যে CO ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু উবে যাচ্ছে। ঠিক আছে, আর এটা তোমার বিয়োজন বিক্রিয়া, এটা ভেঙে যাচ্ছে, তার কারণে এটা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, আর CH4 এর সাথে তোমার অক্সিজেন যখন দিয়ে দিচ্ছে, অক্সিজেন মানে সেখানে তোমার কি হয়ে যাবে বলতো, দহন হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত অক্সিজেনের সাথে দহন হয়ে যাবে। তো সঠিক উত্তর এখানে কি হচ্ছে, AgNO3 সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। কোনটি একটি জারণ বিক্রিয়া? তোমাদেরকে আমি একটা অতি সহজভাবে এবং সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এমন একটা নিয়ম বলে দিচ্ছি, দেখার নিয়ম, যে বিজারণ আর জারণ আমরা কখন বলবো। ঠিক আছে, দেখো রেডক্স রিঅ্যাকশন সেটা হচ্ছে জারণ বিজারণ। ঠিক আছে, এদিকে তোমার রিডাকশন, ঠিক আছে, আর এদিকে অক্সিডেশন।
রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, এটা কিন্তু মনে রাখবে, খুবই দরকারি। তো দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি অক্সিজেন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো অক্সিজেন নিয়ে নিচ্ছি তোমার হাইড্রোজেন, ঠিক আছে। তোমার নিয়ে নিচ্ছি, না প্রথমে নাও অক্সিজেন আর ক্লোরিন, ঠিক আছে। অক্সিজেন আর ক্লোরিন নিয়ে নিচ্ছি, আর হাইড্রোজেন আর ইলেকট্রন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে ব্যাপারটা দেখো, যখন রিডাকশন হবে না, এটাকে আমরা গ্রুপ এ বলবো, ঠিক আছে, আর এটাকে আমরা গ্রুপ বি বলবো, ঠিক আছে। এটা গ্রুপ এ, গ্রুপ বি। যখন এই যে রিডাকশন মানে কি বলতো, রিডাকশন মানে হচ্ছে তোমার বিজারণ, আর এটা হলো তোমার জারণ। তো এই যে এ গ্রুপটা, অর্থাৎ অক্সিজেন আর ক্লোরিন যখন তোমার বেরিয়ে যাবে, অক্সিজেন আর ক্লোরিন, ঠিক আছে, বেরিয়ে যাবে, বেরোনো, বেরোনো, তখন রিডাকশন হবে, ঠিক আছে। আর হাইড্রোজেন আর ইলেকট্রন যখন যুক্ত হবে, হাইড্রোজেন আর আর ইলেকট্রন যখন তোমার যুক্ত হবে, ঠিক আছে, যুক্ত হবে এক্ষেত্রে, তখন সেটা হবে তোমার বিজারণ। এ দুটো গ্রুপ এটা কিন্তু তোমার বেরিয়ে যাবে, গ্রুপ বি কিন্তু যুক্ত হবে। এটা ক্ষেত্রে কিন্তু বিপরীতটা হবে, এটা কিন্তু জারণ, ঠিক আছে। অক্সিজেন ক্লোরিন এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, যুক্ত হবে, আর হাইড্রোজেন আর ইলেকট্রন এক্ষেত্রে বেরিয়ে যাবে, ঠিক আছে। নিচের কোন বিক্রিয়াটি জারণ উদাহরণ দাও। এখানে জারণ নিয়মগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে, জারণ নিয়মগুলো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে বলো তো এক্ষেত্রে? এটা, কারণ তুমি এক্ষেত্রে দেখো, এই যে 2Cu অক্সিজেন, এই যে অক্সিজেনটা কিন্তু এখানে যুক্ত হয়েছে, অক্সিজেন এডিশন হয়েছে, অক্সিজেনটা অ্যাড হয়েছে, ঠিক আছে। অক্সিজেন অ্যাড হলে আমরা কি জানি, যে অক্সিডেশন বা জারণ, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা। নিচের কোন বিক্রিয়াটি কিন্তু বিজারণ বিক্রিয়া, এটা আমাদেরকে জানতে হবে, বিজারণের রুলেই আমাদেরকে কিন্তু জানতে হবে। বিজারণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এই যে গ্রুপ এটা, অক্সিজেন আর ক্লোরিন বেরিয়ে যাবে, আর গ্রুপ বি অর্থাৎ এটা যুক্ত হবে। এই চারটির মধ্যে কোনোটি এডিশন বা কোনোটি রিডাকশন দেখলেই আমরা বুঝতে পারবো যে সেটা কিন্তু জারণ না বিজারণ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে এককটা করে বিক্রিয়া দেখা যাক। এই যে তোমার এটা সিইউও কপার অক্সাইড, আর এই যে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে বলতো, হাইড্রোজেনটা কিন্তু তোমার যুক্ত হয়ে জল উৎপন্ন, এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এই যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। নেক্সট চলো, লোহার মরিচা ধরা কি, এটা কি বলতো? দেখো, লোহার মরিচা ধরা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো, এখানে এটি একটা জারণ বিক্রিয়া, ঠিক আছে, জারণ। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, লোহা লোহা কিন্তু বায়ুর অক্সিজেন আর আর্দ্রতার উপস্থিতিতে ধীরে ধীরে জারিত হয়ে মরিচা তৈরি করে, ঠিক আছে। অক্সিজেনকে কিন্তু গ্রহণ করে, অক্সিজেন কি করে, অক্সিজেন আর ক্লোরিন গ্রহণ করতে গেলে সেটিকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া। তো এই প্রক্রিয়াটা একটা জারণ প্রক্রিয়া। নিচের কোন ধাতুকে কপার সালফেট দ্রবণে ডোবালে তামা কিন্তু নির্গত হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার জেড অ্যান্ড জিঙ্ক, ঠিক আছে। এটাকে আমরা দস্তা বলে থাকি, কি বলে থাকি বলতো, দস্তা বলে থাকি, ঠিক আছে। তো এখানে একটু বিক্রিয়াটা আমাদেরকে একটু উম, দেখে নেওয়া যাক, ঠিক আছে। জিঙ্কের সাথে কি বলেছে, কপার সালফেট, CuSO4, কপার সালফেটের বিক্রিয়া, ঠিক আছে। কপার সালফেটের বিক্রিয়া করাও, এক্ষেত্রে কি উৎপন্ন হবে তোমার, জিঙ্ক সালফেট, ঠিক আছে। জিঙ্ক সালফেটের সাথে তোমার উৎপন্ন হচ্ছে কপার। এখানে আরেকটা কিন্তু জিনিস দেখো, যে জিঙ্ক কিন্তু কপারের থেকে বেশি সক্রিয়, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই কপারকে প্রতিস্থাপন করেছে জিঙ্ক। তো তামা নির্গত হবে নিচের কোন ধাতুকে কপার সালফেট দ্রবণে ঢোকালে এই যে তামা নির্গত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক। নিচের কোনটি একটি উষ্ণাধর্মী বিক্রিয়া, ঠিক আছে। তো তোমার উষ্মাধর্মী মানে কি বলতো, এটা কিন্তু একটা এক্সোথার্মিক বিক্রিয়া, উচ্চারণটা হচ্ছে না আমার, উষ্মাধর্মিক, ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার এই যে এটাকে তুমি দেখো, এটার ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে বলতো, এটা এটাকে কিন্তু উত্তাপ দিতে হয়, ঠিক আছে। এটি এটি সাধারণত তাপগ্রাহী বিক্রিয়া, উত্তাপ দিতে হয়, উত্তাপ দিলে তবে পরস্পরের মধ্যে এরা ভেঙে যায়, ঠিক আছে। অতএব এটা হবে না। 2 নম্বর অপশনে দেখো তুমি, এক্ষেত্রে কিন্তু এই যে H2O অক্সিজেন, যখন অক্সিজেনের সংস্পর্শে এসে তোমার কি হয়ে যাবে, 2 অণু জল উৎপন্ন হবে, ঠিক আছে। এটাতে কি হয় বলতো,
এটাতে তাপ কিন্তু নির্গত হয় এটাতে। অতএব সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা। নিচের কোনটি তাপীয় বিয়োজন বিক্রিয়া? তাপীয় বিয়োজন বিক্রিয়া মানে হলো, দেখো বাকি অপশনগুলো একটু দেখে নিই। এজিসিএল যখন যদি দিই, এটা কিন্তু মনে রাখবে এটা একটা বিয়োজন বিক্রিয়া, আলোর সাহায্যে বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তো উম, মানে আলোক বিয়োজন যেটাকে বলে। ঠিক আছে, আর এটাও সেম আলোক বিয়োজন বিক্রিয়া। অতএব সঠিক উত্তর হয়ে যাবে এটাই, অপশন বি। নিচের কোনটি তাপীয় বিয়োজন বিক্রিয়া? ঠিক আছে, থার্মাল ডিকম্পোজিশন বিক্রিয়া। তো এককটা দিয়ে যাও। এই যে 2AgCl, এখানে সূর্যালোক দেওয়া আছে, মানে এটা হচ্ছে তোমার এটা তাপীয় আলোকীয় বিয়োজন, সরি আলোকীয় বিয়োজন, তাপীয় বিয়োজন নয়। আর এক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার উম অক্সিজেন সংস্পর্শে, মানে এটা তোমার কি হচ্ছে, তোমার এক্ষেত্রে তোমার একটা এক্সোথার্মিক বিক্রিয়া। ঠিক আছে, এটা থার্মাল ডিকম্পোজিশন নয়, তাপীয় বিয়োজন নয়, এটা উষ্মাধর্মী বিক্রিয়া। ঠিক আছে, এটা দেখো তাপ উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। হ্যাঁ, আর এটা কি বলতো, সি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে আর বিয়োজন হয়ে যাচ্ছে পরস্পরের মধ্যে। এটি হলো তোমার সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটি। ঠিক আছে, নেক্সট চলো। নিচের কোনটি আলোকীয় বিয়োজন বিক্রিয়া? এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর কোনটি হবে বলতো? এটা যে আমরা দেখলাম যে আলোকীয় বিয়োজন মানে সূর্যালোক, অতএব সঠিক উত্তর তোমার হয়ে যাবে এটা। নিচের কোনটি বৈদ্যুতিক বিয়োজন? বৈদ্যুতিক বিয়োজন বৈদ্যুতিক বিয়োজন বিক্রিয়া তোমার কাকে বলে বলতো? বৈদ্যুতিক বিয়োজন, এটা কিন্তু প্রশ্নটা কিন্তু তোমার ভুল আছে। ঠিক আছে, এটা সানলাইট হবে না, এটা হয়ে যাবে তোমার ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, অতএব সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা। ঠিক আছে, প্রশ্নটা ভুল আছে। নিচের কোনটি রেডক্স বিক্রিয়া? ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন, মানে একসাথে সেখানে জারণও দেখা হয়েছে, এখানে বিজারণও কিন্তু দেখা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি অধ্যক্ষেপণ বিক্রিয়া? নিচে কিন্তু অধ্যক্ষেপণ, এই চিহ্নটাকে কিন্তু তোমরা সব দিন লক্ষ্য করবে। অধ্যক্ষেপণ মানে এটা কিন্তু দেওয়া থাকবে এটা। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে তোমার এটা এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, একটি লোহার পেরেক কয়েক ঘন্টা পর কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখা হলো, কোন পরিবর্তনটি এক্ষেত্রে দেখা যাবে? দেখো, কপার সালফেট, লোহার পেরেককে যদি কয়েক ঘন্টা কপার সালফেটে দ্রবণে রাখা হয়, তাহলে তাহলে কি হবে, উম, তাহলে তোমার কি হবে, চলো বিক্রিয়াটা কিন্তু দেখা যাক। ঠিক আছে, একটা লোহার পেরেককে কপার সালফেট দ্রবণে রাখবো, এক্ষেত্রে কি হবে, তোমার এই যে FeSO4, এটা বেশি সক্রিয় এটার থেকে। ঠিক আছে, তাই প্রতিস্থাপিত করেছে, আর কপার উৎপন্ন হচ্ছে। কোন পরিবর্তনটি তোমার দেখা যাবে? তাহলে হচ্ছে লোহার পেরেক তামার লালচে বাদামি আস্তরণ পড়বে এবং দ্রবণের রং সবুজ হবে। ঠিক আছে, দ্রবণের ফিকে রং সবুজ হবে, কোনো পরিবর্তন হবে না, পেরেক সম্পূর্ণ দ্রবীভূত হবে, দ্রবণের নীল রং গাঢ় হবে। এখানে বলেছে পেরেকে তামার লালচে বাদামি, এই কথাটা কিন্তু বুঝতে হবে। এই যে তামার লালচে বাদামি, এটা তোমার বিক্রিয়া পরবর্তী অবস্থাটা দেখাচ্ছে। এই যে তামা এখানে উল্লেখ আছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা। রূপার অলংকার দীর্ঘদিন ব্যবহার যদি না করা হয়, তাহলে কালচে হয়ে যাওয়ার কারণ কি? ঠিক আছে, কালচে কালচে হয়ে যাওয়ার কারণ হলো তোমার সালফাইড স্তর গঠন। একটি তামার পাত্রে সাদা সবুজ আস্তরণ দেখা যায়, এটি প্রধানত কি বলো? তো এই যে এই এই যে এই ব্যাপারটা দেখো, সবুজ আবরণ, এটা দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এক্ষেত্রে তোমার সঠিক উত্তর হয়ে যাবে তোমার বেসিক কপার কার্বনেট। ঠিক আছে, এটা তোমার সঠিক উত্তর। তো এই যে তামা যদি আহ, মানে ভেজা বায়ুতে, মানে আর্দ্র বায়ুতে থাকা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেটের সবুজ আবরণ কিন্তু তৈরি করে। ঠিক আছে, রান্নার সময় এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সম্পূর্ণ দহন না হলে কোন ক্ষতিকর গ্যাস উৎপন্ন কিন্তু হতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার কার্বন মনোক্সাইড। কারণ আমরা দেখেছি
তখন আমরা পড়লাম যে অসম্পূর্ণ দহনের ফলে বা অপূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। খাবার সংরক্ষণের জন্য চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন? কারণ নাইট্রোজেন গ্যাস কি বলতো, প্যাকেটের ভিতরে অক্সিজেনের উপস্থিতি কিন্তু কমিয়ে দেয়। এর ফলে চিপসের যে তেল চর্বি থাকে তার জারণ হয় না, ঠিক আছে, জারণটা কিন্তু ধীর হয়ে যায়। খাবার তাই দ্রুত এক্ষেত্রে নষ্ট হয় না, ঠিক আছে, বা স্বাদ কিন্তু খারাপ হয় না। এ কারণে কিন্তু আমরা কি বলে প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। জৈব রাসায়নিক জনক কাকে বলা হয় বলতো? ঠিক আছে, দেখো এক্ষেত্রে এখানে তোমার দেওয়া আছে জৈব রাসায়নিক জনক বলা হয় তোমাকে ফ্রেডারিক ভেলারকে। ঠিক আছে, মিথেনে কার্বনের সংকরায়ন কি সংকরায়ন? sp3। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো। এটা আমি ডিটেলস আর পড়াচ্ছি না, এটা তোমার ভালোভাবে কেমিক্যাল বন্ডিং এর একটা অংশ। নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু কাকে বলে, এটা কিন্তু মনে রাখবে। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, সিঙ্গেল বন্ডিং থাকবে। ঠিক আছে, তো সেটা হলো তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে উত্তর হয়ে যাবে তোমার তোমার কি হয়ে যাবে, এন থাকবে শেষে। ঠিক আছে, এন। ঠিক আছে, তো এখানে এন কার কাছে আছে? এই যে ইথেন। ঠিক আছে, ইথ এন। ঠিক আছে, এর মানে সিঙ্গেল বন্ড, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইথেন। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো তোমার এটা। ঠিক আছে, ইথানল এর কার্যকরী মূলক কি? ইথানল, দেখো ইথানলের কার্যকরী একক হলো তোমার, দেখো এই যে ইথানল, এটা ভাঙ্গো। ঠিক আছে, ইথানল, এই নল যেখানে লেখা থাকবে সেটা মানে তোমার অ্যালকোহল। ঠিক আছে, তো এই নল যেখানে লেখা থাকবে তখন এটা থাকবে। ঠিক আছে, আর ইথানল মানে হচ্ছে তোমার, ঠিক আছে, এটা মানে হচ্ছে তোমার কি বলতো, এখানে দুটো কার্বন, কার্বনের সংখ্যা কয়টি বলতো? দুটো কার্বন। ঠিক আছে, তো ঠিক মিলেছে যে ইথানল এখানে। তাহলে আর কার্যকরী মূলক কোনগুলোকে বলতো? এগুলোকে কার্যকরী মূলক বলে। ওইচ আছে, ঠিক আছে, তারপর তোমার আছে তোমার COOH আছে। ঠিক আছে, এগুলোকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। এগুলো মাধ্যমিকের, এগুলো তোমার 10th বইয়ে দেখবে, জৈব যৌগ চ্যাপ্টারটাতে আছে। ঠিক আছে, তোমার অ্যামিনো গ্রুপ থাকবে, এগুলো এগুলো তো এই যে ইথানল OH, এটা কিন্তু CHOH, অপশন সি। ভিনিগারের প্রধান উপাদান কি বলতো? অ্যাসিডিক অ্যাসিড, বলতে হবে না। একটি কিটোনের উদাহরণ দাও। এই যে দেখো ওন। ঠিক আছে, ওন কার কাছে আছে? ইথানল আছে, অ্যাসিড আছে, এটা অ্যাসিড গ্রুপ, একটা ফর্মালডিহাইড গ্রুপ। ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপ। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিডন। নিচের কোনটি সুগন্ধি হাইড্রোকার্বন? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার বেনজিন। নিচের কোনটি অ্যালডিহাইড? অ্যালডিহাইড মানে দেখো এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড কার কাছে আছে? টোন আছে, এটা নল আছে, ঠিক আছে, অ্যাসিড আছে, মিথানল। ঠিক আছে, তোমার ফর্মালডিহাইড HCHO, এটাই হলো তোমার সঠিক উত্তর। নেক্সট চলো, ইউরিয়া প্রথম কে তোমার প্রস্তুত করেছিলেন? ইউরিয়া, তো এখানে সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে। ঠিক আছে, ইউরিয়া প্রথম কৃত্রিমভাবে প্রস্তুত করেন তোমার ফ্রেডারিক ভোলার। ঠিক আছে, নিচের কোনটি টলেন্স বিকারকের সাথে রূপালী আবরণ তৈরি করে? টলেন্স বিকারকের সাথে সিলভার মিরর সৃষ্টি করে কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, অ্যালডিহাইডের সাথে টলেন্স বিকারক, ঠিক আছে, টলেন্স বিকারক তোমার কি উৎপন্ন করছে? রূপালী আবরণ। ঠিক আছে, এই যে সিলভার মিরর সৃষ্টি করছে। সঠিক উত্তর অ্যালডিহাইড। একটি এস্টারের উদাহরণ দাও। এস্টার হলো এক্ষেত্রে তোমার CH3CHO। ঠিক আছে, এস্টার কিন্তু একটা অ্যালডিহাইড। ঠিক আছে, জৈব যৌগে কার্বনের যোজ্যতা কত? জৈব যৌগে কার্বনের যোজ্যতা হলো তোমার 4, এটা বলার দরকার নেই। নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। দেখো তখন আমি তোমাকে বললাম যে যদি সম্পৃক্ত হয়, ঠিক আছে, যদি স্যাচুরেটেড হয় তাহলে এক্ষেত্রে কি হবে বলতো? কার্বনের মধ্যে তোমার সিঙ্গেল বন্ড সৃষ্টি হবে। ঠিক আছে, আর যদি তোমার অসম্পৃক্ত হয়, আনস্যাচুরেটেড হয়ে যায়, আনস্যাচুরেটেড, তাহলে কার্বনের মধ্যে তোমার ডবল বন্ড থাকতে পারে, বা কার্বনের মধ্যে তোমার ট্রিপল বন্ড থাকতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি দেখো প্রত্যেকটিতে মিথেনকে তুমি দেখো এখানে। ঠিক আছে, অপশন গুলোকে কিন্তু ভেঙে ভেঙে তুমি দেখো। এক্ষেত্রে এই যে মিথেনকে নাও, মিথেন মানে তোমার কি হচ্ছে বলতো?
4টা, ঠিক আছে, হাইড্রোজেন, ঠিক আছে। তো কার্বন কার্বন বন্ধন এখানে কিন্তু সিঙ্গেল কার্বন আছে, কার্বন কার্বন বন্ধনের কোনো জায়গায় হয় না। ইথেনকেও তুমি দেখো, ইথেনকে তোমার এদিকে হবে, তুমি এই ইথেনকে ধরে নাও, ইথেন, ঠিক আছে, ইথেন হচ্ছে তোমার C2H6, ঠিক আছে, এটাকে ভেঙে দেখো, এটাকে ভাঙতে গেলে আমরা পাবো এই যে কার্বন, কার্বন নিয়ে নাও, ঠিক আছে, ব্যালেন্স করে নাও, তোমার থাকছে 3টে, নিয়ে নাও, হাইড্রোজেন, 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 এক্ষেত্রে হাইড্রোজেন নিয়ে নাও, এক্ষেত্রে হাইড্রোজেন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে চতুর্যোজ্য তো তোমাকে মেলাতে হবে, 1 2 3 4, ঠিক আছে, সব ঠিক আছে কম্বাইন করে, অতএব সিঙ্গেল বন্ড। তো আমরা আমরা অবশ্যই মিথেন হবে না, তোমার ইথেন হবে না, প্রোপেন আর ইথিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর, ঠিক আছে। কি হবে বলো তো? প্রোপেন আর ইথিন, হুম, প্রোপেন হবে, ইথিন হবে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, কার্বক্সিলিক অ্যাসিড মানে তো আমরা জানতে হবে যে COOH গ্রুপটা থাকবে, কার্বক্সিল গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড, অতএব সঠিক উত্তর এটা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যত বড় ভিডিওটা শেয়ার করো। এই ধরনের কনসেপচুয়াল ভিডিও পরপর এরপর আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।